আজকে আমরা ইনকাম ট্যাক্স করব, ডিরেক্ট ইনকাম ট্যাক্স করব। আমরা জানি ইনকাম ট্যাক্স দু প্রকারের। there are two types of income tax. Number one is tax, if it is direct, that is direct tax, and another is indirect tax. তো আমরা according to direct tax of Income Tax Act 1961, direct tax the head of income, we know there are 5 heads of income. কি কি সেই 5 heads of income? আমরা আগে সেই 5টা নাম আগে আমরা জেনে নিই। প্রথমেই বলে দিই, যেহেতু এটা আমাদের ইনকাম ট্যাক্সের প্রথম ক্লাস, আমরা খুব সহজে যদি বলি যে গভর্নমেন্ট যে এই সাধারণ মানুষদের জন্য এত সামাজিক কল্যাণমূলক বা ইনফ্রাস্ট্রাকচারমূলক কাজ করেন, তো তার জন্য তো গভর্নমেন্টের অনেক ব্যয় হয়। তো সেই ব্যয় করার জন্য গভর্নমেন্টের যে সোর্স অফ ইনকাম, তার একটা কিন্তু সিংহভাগ বা মেন প্ল্যাটফর্ম হচ্ছে এই ইনকাম ট্যাক্স। এর থ্রু গভর্নমেন্টের হিউজ ইনকাম হয়। আমরা তাই এই ইনকাম ট্যাক্স আজকে আলোচনা করব। আমি আজকে যেটা এই ক্লাসে আমি যেটা করাবো তোমাদের, সেটা হচ্ছে ডিরেক্ট ইনকাম ট্যাক্সের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তার আগে আমরা একটু জেনে নিই যে যত যত ধরনের ইনকাম হতে পারে, অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো পার্সন, এখানে পার্সন মানে কিন্তু অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট তার একটা ডিফারেন্ট ডেফিনেশন রয়েছে। দেয়ার আর 7 টাইপস অফ পার্সনস। আমি সেই দিকে ঢুকছি না, আমি এখন বলছি কোনো পার্সন যত সোর্স থেকে সে ইনকাম করতে পারে, সেই সোর্সগুলো থেকে মোট তাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যে এই ভাগ থেকে তারা ইনকাম করতে পারে। সেই 5খানা সোর্স, দ্যাট ইজ কল্ড 5 হেডস অফ ইনকাম। সেই 5খানা হেডসের নাম কি কি? সেই 5খানা হেডসের নাম: নাম্বার 1, ইনকাম ফ্রম স্যালারি। নাম্বার 2, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। Number 3, income from profit and gains of business or profession. Number 4, income from capital gains. And last, number 5, income from other sources. Number 1, একটা মানুষ সে স্যালারি দিয়ে ইনকাম করতে পারে, সে কিছু ঘর বাড়ি দিয়ে ইনকাম করতে পারে। আমরা জানি যে ঘর বাড়ি ভাড়াই দেওয়া হয়, তো সে হাউস প্রপার্টি এটাকে বলা হয়, সেখান থেকে ইনকাম করতে পারে। নাম্বার 3, যারা বিজনেসম্যান তারা সেখান থেকে প্রফিট করতে পারে। আর যারা প্রফেশনাল ব্যক্তি, লাইক ডক্টর, লাইক লয়ার, তাদেরকে আমরা প্রফেশনাল পার্সন হিসাবে চিনি, তারা গেইন করতে পারে। তাই এটাকে একসঙ্গে রাখা হয়েছে, প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশনস। দেন এটা একটা হলো। নাম্বার 4-এ বলছি যে ক্যাপিটাল জাতীয় যে অ্যাসেট, যেমন ধরো ঘর বাড়ি, যেমন ধরো ল্যান্ড, তো এগুলো সেল অনেকে করে। তো সেল করে তারা অনেকটা কিন্তু প্রফিট আর্ন করতে পারে, তো তাকে বলা হয় তাকে বলা হয় ট্যাক্সের ল্যাঙ্গুয়েজে ক্যাপিটাল গেইনস। এই 4খানা বাদ দিয়ে যত টাইপের সোর্স আছে ইনকাম করার, সেগুলোকে সব দিয়ে দেওয়া হয়েছে এই আদার সোর্সের হেডে। তাহলে আমরা জানলাম যে মোট 5 ধরনের হেডস of income. The number 1 is salary, second one is house property, third is profit and gains of business or professions, number 4 is capital gains, and last one other sources. এবার
কোনো পার্সনসের উপরে যে তার যে আমি ক্যালকুলেশনস করবো যে সেই পার্সন ফুল ইয়ারে এত টাকা ইনকাম করেছে, তো তার উপর তো আমরা ট্যাক্স রেট চার্জ করবো, মানে আমরা ট্যাক্স চার্জ করব। তো সেই পার্সনটার সম্পর্কে আগে আমাকে জেনে নিতে হবে যে সেই পার্সনটা আদৌ ভারতের আবাসিক কিনা, মানে ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল তিনি কিনা, ইন্ডিয়ান রেসিডেন্ট কিনা। যদি ইন্ডিয়ান রেসিডেন্ট হন তাহলে তার উপর ধরো 10 লাখ টাকা, যদি ইন্ডিয়ান রেসিডেন্ট হন তাহলে তার উপর ট্যাক্স চার্জ একরকমভাবে করা হয়, আর যদি ইন্ডিয়ান রেসিডেন্ট না হন তাহলে তার উপর ট্যাক্স আরেক রকমভাবে করা হয়। তাহলে 10 লাখ টাকা যে ইনকাম, সেই 10 লাখ টাকা ইনকামের সোর্স 5 টাইপের হতে পারে, যে কোনো একটা সোর্স হতে পারে, দুটো হতে পারে, 5টাই হতে পারে কোনো পার্সনসে। কিন্তু তার আগে আমাদের যেটা সিলেকশন করতে হবে বা কনসিডার করতে হবে, আমাদের জেনে নিতে হবে যে সেই মানুষটি আদৌ তিনি ভারতীয় আবাসিক কিনা বা ভারতীয় অনাবাসিক কিনা, মানে রেসিডেন্ট কি না তিনি নন রেসিডেন্ট। এই কারণেই আমাদের ইনকাম ট্যাক্সে, ডিরেক্ট ইনকাম ট্যাক্সে প্রথম পয়েন্ট বা প্রথম চ্যাপ্টারটাকে বলা হচ্ছে যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। দ্যাট মিনস সেই পার্সন অর্থাৎ যিনি অ্যাসেসি, সেই অ্যাসেসি রেসিডেন্ট অর নন রেসিডেন্ট। তো আমরা আজকে তাই এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চ্যাপ্টারটা করব। আমরা সে বিষয়ে কিছু ল আমরা আগে জেনে নেব অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট। নেক্সট আমরা আজকে একটা সাম করব যে কিভাবে আমরা ক্যালকুলেশনস করব, কিভাবে আমরা বুঝবো যে কোনো পার্সন তিনি ইন্ডিয়ান রেসিডেন্ট আর ইন্ডিয়ান নন রেসিডেন্ট তিনি কোন টাইপের। এখানে একটা কথা তোমাদের একটু আমি বুঝিয়ে বলে দিই, এটা কিন্তু সিটিজেনশিপ নয়, মানে তিনি ভারতীয় নাগরিক কি ভারতীয় নাগরিক নন, তিনি অনাগরিক, এটা কিন্তু আমরা করছি না, সেটা সংবিধান, সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ম্যাটার। আমরা করছি অ্যাকর্ডিং টু ট্যাক্স, তিনি ভারতে ছিলেন না ছিলেন না, নাগরিকের কিন্তু এখানে কোনো প্রশ্ন নেই, তিনি আদৌতেই ভারতে ছিলেন না ভারতে ছিলেন না, এইটা আমরা কিন্তু পর্যালোচনা করব। দ্যাট ইজ কল্ড আবাসিক, দ্যাট ইজ কল্ড ইন ইংলিশ টার্ম রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তাহলে আমরা এরপরে আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে আমরা ডিরেক্ট এখন এন্ট্রি করছি। অ্যাকর্ডিং টু রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তাকে আমরা মোট ভাগ করতে পারি 3 টাইপস, মানে আর কি 3 ধরনের ভাগ করতে পারি। তো আগে আমরা সেই ক্লাসিফিকেশনসটা আগে আমরা একটু দেখে নেব যে কোনো পার্সনসের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তাকে আমরা মোট 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তিনি রেসিডেন্ট, দ্যাট মিনস তিনি আবাসিক, আর একটা হচ্ছে তিনি এনআরআই, দ্যাট মিনস নন রেসিডেন্ট, অনাবাসিক। এবার এই যে রেসিডেন্টকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, অর্ডিনারিলি রেসিডেন্ট। আর সেকেন্ড ওয়ান ইজ resident but not ordinarily a resident. তো আমি কেন বললাম যে মোট 3 রকমের, দেখো তোমরা ভালো করে খেয়াল করো, একটা ভাগ পাচ্ছি আমরা এটা, একটা ভাগ পাচ্ছি এটা, একটা ভাগ পাচ্ছি এটা। তার মানে আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি নন রেসিডেন্ট কোন পার্সনস হতে পারে, মানে কোনো এসসি হতে পারে বা কোনো এসএসসি স্ট্যাটাস হতে পারে তিনি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, বা এটাও হতে পারে তিনি রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। অ্যাকচুয়ালি শুধু রেসিডেন্ট কোনো স্ট্যাটাস হয় না, কারণ রেসিডেন্ট আমি বলতে গেলে আমাকে আরও তাকে খোলসা করে বলতে হবে, আরও ওপেনলি তাকে জাজ করতে হবে তিনি আদৌ তিনি ওকে তিনি রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট
অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, তিনি আদৌ অর্ডিনারিলি রেসিডেন্ট, ইয়েস অর নো। তাহলে এটা যদি ইয়েসকে আমি এই করি যে ইয়েস সে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, এটা তার মানে আমাকে নো করতে হচ্ছে, নো হি অর শি ইজ নট অর্ডিনারিলি রেসিডেন্ট। আর এটা তো টোটালি ডিফারেন্ট, তিনি ভারতীয় অনাবাসিক, তিনি আবাসিকের মধ্যেই পড়ছেন না। একটা হচ্ছে আবাসিক পার্ট, একটা হচ্ছে অনাবাসিক। আবাসিক হলে তার আবার দুটো পার্ট, যে হ্যাঁ তিনি সাধারণত আবাসিক, আর না তিনি সাধারণত আবাসিক নন। এবার আমরা জেনে নেব এরপরের যে পার্টে, সেখানে আমরা জেনে নেব যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এই বিষয়ে কি বলছে, কিভাবে আমরা ডিটারমাইন করব যে তিনি অনাবাসিক মানে নন রেসিডেন্ট, or তিনি অর্ডিনারিলি রেসিডেন্ট or resident and ordinarily or not ordinarily resident। আমরা এরপরে ডিসকাশনে আমরা ঢুকে যাচ্ছি যে তিনি কিভাবে মানে অ্যাক্ট তার সম্পর্কে কি বলছে। আগে আমি শর্টকাট একটা ডিসকাশন করে দিই যে অ্যাক্ট কি বলছে। অ্যাক্ট বলছে ফার্স্ট যে সেকশন 6 সাবসেকশন 1 আন্ডার সেকশনস, এখানে বলছে দুটো নিয়ম। আমি এখানে 1, 2 বলে উল্লেখ করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1 or 2 মানে এটা অর এটা, এই নয় যে দুটোই, দুটোর মধ্যে একটা যদি ফুলফিল করে দেন আমরা তাকে বলবো 1 or 2, দেন আমরা তাকে বলবো রেসিডেন্ট। আর দুটোর মধ্যে যদি একটাও ফুলফিল না করে দেন আমরা তাকে বলবো নন রেসিডেন্ট। এখানে আমি ক্রস সাইন মানলাম যাতে তোমরা বুঝতে পারো যে তার মানে ফুলফিল করছে না। তাহলে আমি কি বললাম, ইনজিস্ট আন্ডার সেকশন 6 সাবসেকশন 1 এখানে দুখানা নিয়ম বলছে, দুখানা কন্ডিশনস বলছে। এই দুখানা কন্ডিশনসের মধ্যে যদি একটাও ফুলফিল করতে পারে তাহলে আমি তাকে বলবো রেসিডেন্ট, আর যদি দুখানা কন্ডিশনসের মধ্যে একটাও ফুলফিল না করতে পারে তাহলে আমি তাকে বলবো নন রেসিডেন্ট। তাই এখানে ক্রস সাইন দেওয়া আছে নন রেসিডেন্টের পাশে 1/2 লিখে, আর এখানে রেসিডেন্টের পাশে 1/2 লিখে রাইট সাইন মারা আছে। তার মানে 1 বা 2 সে স্যাটিসফাই করছে, আর ওখানে ক্রস মানে সে স্যাটিসফাই করছে না। এরপরে আমি যাচ্ছি এর যে দুটো পার্ট সেটাকে আমরা শর্টকাটলি কী করে মনে রাখবো। নেক্সট আমি যে আন্ডার সেকশনস বলবো সেটা হচ্ছে আন্ডার সেকশনস 6 তার সাবসেকশনস 6। তো এই যে আন্ডার সেকশনস এর আন্ডারেও দুখানা কন্ডিশনস বলছে। এখানে যেটা বিশেষ করে উল্লেখযোগ্য দেখে 1 and 2, এখানেও আমি 1 and 2 বলে উল্লেখ করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে আমি অ্যান্ড লিখেছি, আর ওপরের দিকে আমরা যদি তাকাই সেখানে আমরা কিন্তু একটু আগে লিখেছিলাম অর। দ্যাট মিনস দুটোর মধ্যে একখানা কন্ডিশন ফুলফিল করলেই হবে। কিন্তু তলার দিকে আমরা যদি তাকাই যে 6 সাবসেকশন 6 এ কি বলছে যে না একটা না দুখানাই, এখানে অন্য দুখানা কন্ডিশনস ডেফিনেটলি বলা আছে, আমি সেটা একটু পরে ইন ডিটেলসে যাচ্ছি। তো এখানে বলছে দুখানাই কন্ডিশনস ফুলফিল করতে হবে। যদি দুখানা কন্ডিশনস ফুলফিল করে দেন আমরা তাকে বলবো রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। আর যদি দুখানার মধ্যে একটা না করে, এই নয় যে দুটোই করলো না সেটা তো অনেক পরের কথা, যদি একটাও না করে মানে যদি একটা 1 হয়তো স্যাটিসফাই করলো, 2 হয়তো স্যাটিসফাই করলো না, বা 1 হয়তো স্যাটিসফাই করলো না, 2 হয়তো স্যাটিসফাই করলো, বা 1ও করলো না 2ও করলো না, তার মানে সেখানটা আমি এখানে নো লিখেই রেখেছি। দ্যাট মিনস তখন তিনি হবেন রেসিডেন্সিয়াল বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। তো আমি এখানে তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখছি যে 1 + 2, তার পাশে আমি রাইট সাইন মারছি, তার মানে 1 আর 2 দুটোই স্যাটিসফাই করছে। দ্যাট মিনস দেন সেই অ্যাসেসি তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমরা বলবো হি অর শি ইজ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। আর আমরা এখানে কি করছি 1 + 2, 1 or 2, আমি দুটোতেই ক্রস মারছি।
যে দুটোর মধ্যে একটা যদি ডিসস্যাটিসফাই করে বা দুটোই যদি ডিসস্যাটিসফাই করে, দেন কিন্তু তিনি এখানে তার যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমরা তখন বলবো যে হি অর শি ইজ রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। তাহলে আশা করছি এটা তোমাদের কাছে ভীষণ ক্লিয়ার হয়ে গেছে যে আমরা অ্যাট ফার্স্ট 6 সাবসেকশন 1 চার্জ করব, সেখানে দুখানা কন্ডিশনস বলছে, সেই দুখানা কন্ডিশনসের মধ্যে একখানাও যদি ফুলফিল করে, যে কোনো একখানা 1 হোক বা 2 হোক, যে কোনো একখানা ফুলফিল করলে তাকে আমরা বলবো রেসিডেন্ট, না হলে তাকে আমরা বলে দেবো এনআরআই, নন রেসিডেন্ট। এবার যদি রেসিডেন্ট তাকে বলি, দেন তাকে আবার অ্যানালাইসিস করতে হবে, আরও ফার্দার ক্যালকুলেশন করতে হবে, আমাদের আরও ফার্দার তাকে জাজ করতে হবে যে সে আরও অর্ডিনারিলি বা নট অর্ডিনারিলি। দেন আমাকে 6 সাবসেকশন 6 আন্ডার সেকশন 6 সাবসেকশন 6 তার উপর আমাকে চার্জ করতে হচ্ছে। সেখানে আবার দুখানা কন্ডিশনস বলছে, দুখানা কন্ডিশনই ফুলফিল করতে হবে, এই নয় যে একটা, দুখানাই করতে হবে। দেন আমি বলতে পারবো রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। আর দুটোর মধ্যে যদি দুটোই আউট হয়ে যায়, মানে দুটোই না হলো বা ইনকেস একটা না হলো, তবু আমি তাকে বলবো কিন্তু নট অর্ডিনারিলি রেসিডেন্ট। তো এই হলো পুরো যে রুলস, সেই রুলসের একটা ছোটোখাটো জিস্ট, মানে সারসংক্ষেপ। এবার আমি কিন্তু যে আন্ডার সেকশনসগুলো আমি এখানে বললাম, 6 সাবসেকশন 1 এর আন্ডারে দুটো আছে কন্ডিশনস, আর 6 সাবসেকশন 6 তার আন্ডারেও আছে দুটো। এবার আমরা সেটাকে ইন ডিটেলস একটু আমরা জেনে নেব। ফার্স্ট এখন জেনে নেব যে 6 সাবসেকশন 1 কি বলছে। আন্ডার সেকশন 6 সাবসেকশন 1 এ বলছে, এখানে বলছে দুটো, একটা বলছে 6 সাবসেকশন 1 অ্যান্ড তার আবার সাবসেকশন হচ্ছে এ। এই পয়েন্টে বলছে যে 182 ডেজ অর তার থেকে বেশি, মোর, এক বছরে তাকে থাকতে হবে। যে ইয়ারের আমরা ক্যালকুলেশনস করছি, দ্যাট মিনস আমাদের প্রিভিয়াস ইয়ার যেটা হবে, সেই প্রিভিয়াস ইয়ারের আমরা দেখব সেই অ্যাসেসি, মানে সেই ব্যক্তিটি আদতেও 365 দিনের মধ্যে 182 দিন বা তার বেশি দিন তিনি ভারতে ছিলেন কি না। এটা হচ্ছে 6 সাবসেকশন 1, তার আবার সাবসেকশন হচ্ছে এ। তো এটা আমরা দেখব। আর আরেকটা কন্ডিশনস আছে অর, কারণ আমি অর বলেছিলাম দুখানা কন্ডিশনস, সেটা হচ্ছে 1 তার সাবসেকশন হচ্ছে সি। সেই পার্টে বলছে যে যদি মিনিমাম 60 ডেজ থাকে, যদি 60 দিন থাকে, যদি 60 ডেজ থাকে, তাহলে তাকে আমরা রেসিডেন্ট বলে গণ্য করতে পারি। কিন্তু এর সঙ্গে আরও একটা আমাদের কন্ডিশনস জুড়ে দিয়েছে যে প্রিভিয়াস 4 ইয়ারের, মানে প্রিভিয়াস ইয়ার যে আমরা যে ইয়ারের করছি, সাপোজ ধরো আমরা প্রিভিয়াস ইয়ার করছি 2019-20, এর আবার প্রিভিয়াস ইয়ার 4 বছরের, এর প্রিভিয়াস ইয়ার মানে কত হতে পারে 2018-19, এর প্রিভিয়াস ইয়ার 2017-18, এর প্রিভিয়াস ইয়ার 2016-17, এর প্রিভিয়াস ইয়ার 2015-16। তাহলে কটা ইয়ার হলো? একটা, দুটো, তিনটে, চারটে। তো এর সাথে বলছে যে 4 ইয়ার্সে 365 ডেজ মিনিমাম অর মোর ভারতে থাকতে হবে ইন 4 ইয়ার্স। আমি শর্টকাটলি এখানে কিন্তু জাস্ট তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যতটা লেখার আমি ততটাই লিখলাম। তাহলে আমি এখানে দুখানা কন্ডিশনস পাচ্ছি, একটা হচ্ছে 6(1)(a), সেখানে বলছে উইদিন 1 ইয়ার, মানে যে ইয়ারে আমরা ক্যালকুলেশনস করছি সেই ইয়ারে যদি 365 দিনের মধ্যে 182 ডেজ বা তার বেশি দিন সে যদি থাকে, 185 হতে পারে, 200 হতে পারে, 250 হতে পারে, 300 হতে পারে, যাই হোক, দেন তাকে আমরা বলবো ও রেসিডেন্ট। বা যদি এটা ফুলফিল না করে, ধরো 161 ফুলফিল করলো না, দেন আমরা আরেকটা তাকে সুযোগ দেব, সেটা হচ্ছে আন্ডার সেকশন 6(1)(c). সেখানে আমরা দেখব যে ঠিক আছে 182 182 ডেজ নেই, কিন্তু 60 ডেজ কি ছিল? যদি 60 ডেজ থাকে তখন আমরা আরও একটা কন্ডিশনস এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি
যে তার আগে 4 বছরে 365 ডেজ বা তার বেশি তিনি ছিলেন কিনা। যদি তিনি থাকেন তাহলে আমরা তাকে বলবো ডেফিনেটলি রেসিডেন্ট। তাহলে যে কোনো একটা কন্ডিশনস, এই কন্ডিশনস হোক বা এই কন্ডিশনস হোক, তাকে আমরা বলবো রেসিডেন্ট। এখানে একটা কথা উল্লেখ করে দিই, যদি তোমরা দেখো যে হ্যাঁ সে 182 ডেজ ছিল না কিন্তু 60 ডেজ ছিল, কিন্তু তার প্রিভিয়াস 4 ইয়ার্সে 365 ডেজ ছিল না, তার মানে এই কন্ডিশনটা তখন ফুলফিল করছে না, দেন আমরা তাকে অবশ্যই বলবো কিন্তু নন রেসিডেন্ট। তো এই হলো আমাদের ফার্স্ট পার্ট ইনকাম ট্যাক্স অ্যাক্টের, যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমরা যদি ডিটারমাইন করতে চাই তাহলে আমাদের প্রথম 6 সাবসেকশনস 1টা আগে আমাদের দেখে নিতে হবে। তার আন্ডারে দুখানা কন্ডিশনস আছে, একখানা কন্ডিশনস আমি এক্ষুনি বললাম, আরেকটা কন্ডিশনস আছে, তার আবার দুটো পার্ট আছে। ওকে, তো এই দুটো পার্টই ফুলফিল করতে হবে, দেন আমরা তাকে বলবো রেসিডেন্ট। যদি সে ফুলফিল না করে তাহলে আমরা বলবো নন রেসিডেন্ট। এবার তোমরা যদি ভাবো যে এটা ফুলফিল করছে একটা পার্সন, সে এটা নয় যে আমরা তাকে যদি এই কন্ডিশনে ফেলি দেন সে এই কন্ডিশনটাই তার উপর কনসিডারেবল হবে, তার উপর এই পয়েন্টটা আবার কিন্তু প্রয়োগ হবে না। আবার যদি কারোর ওপর এই পয়েন্টটা যদি প্রয়োগ হয় দেন তার উপর এই পয়েন্টটা, ফার্স্ট পয়েন্টটা কিন্তু কনসিডার, মানে তার উপর তখন আর প্রয়োগ হবে না। তো এই দুটোর মধ্যে একটা, ওকে, দেন তাকে আমরা বলবো রেসিডেন্ট, বা তাকে আমরা ফার্স্টেই বলে দেবো যে ইউ আর এনআরআই, দ্যাট মিনস নন রেসিডেন্ট। এবার আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। রেসিডেন্ট হলে আমরা জানি যে তার আবার দুটো ভাগ, সেটা ছিল আন্ডার সেকশন 6 সাবসেকশন 6। এবার আমরা সেই পার্টে চলে যাচ্ছি। মিডিলে আমরা একটু জেনে নেব যে ডেট, এই যে ডেটের ক্যালকুলেশনসটা এখানটা ঠিক কি একটা ব্যাপার আছে। এখানে একটা অবশ্যই ব্যাপার আছে, সেটা কি না, এখানে দু ধরনের ইয়ার বলা হয়। একটা বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার, আমি সব ফরম্যাটে লিখছি AY, আর একটাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার PY। ধরো আজকে 2021, এটার কিন্তু ডেট ক্যালকুলেশন শুরু হয় 1 এপ্রিল, আমি এখানে ধরছি 20, তাহলে এটা শেষ হবে 31 মার্চ 21। এটা কোনোদিনই কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি ক্যালকুলেশনস হয় না, এটা 1 এপ্রিল থেকে 31 মার্চ অবধি ক্যালকুলেশনস হয়। তাহলে এই ইয়ারটাকে আমি যদি লিখি যে আমি এই ইয়ারে বসে ক্যালকুলেশনস করছি, যে ইয়ারে বসে ক্যালকুলেশনস করবে তাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে আমি এখানে লিখছি এটা অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2021। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 20 দিয়ে 21 অবধি গেছে, তার মানে তার প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2019 অ্যান্ড 20। তার মানে এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি দেন আমরা পাবো 1/4/2019 টু 31 মার্চ 2020। খুব ক্লিয়ার করে আমি এখানে তোমাদের বলতে চাই, কোনো অ্যাসেসির কোন ডেটটাকে আমরা ধরবো, আমরা এই 1 ইয়ারটাকে ক্যালকুলেশনস করব যে এই বছরে উনি 182 দিন ছিলেন না বা 60 দিন বা 4 বা যে আমাদের যে 6 সাবসেকশন 1-এর যে আর কি দিন, কোন ইয়ারের জন্য করছি। হ্যাঁ, এই ইয়ারে বসে করছি, এই ইয়ারে বসে আমরা ক্যালকুলেশনস করছি। কোন ইয়ারে, দেখো যে ইয়ারে বসে আছি সেই ইয়ারের জন্য তো আমরা আদৌ ক্যালকুলেশনস করতে পারবো না, তার আগের ইয়ারের জন্য আমাদের ক্যালকুলেশনস করতে হবে। তাই ট্যাক্সে দু ধরনের ইয়ার বলা হয়, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার অবশ্যই অ্যাসেসমেন্ট ইয়ারের আগের ইয়ারটা হয়, সেই প্রিভিয়াস ইয়ারেরই অ্যাকচুয়ালি ক্যালকুলেশনসটা আমরা করব যে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা কী। তাহলে এটাই হচ্ছে আমাদের যে ডেটের বিষয়ে আমি বললাম যে মিডিলে আমি একটু ডেটের বিষয়টা বলতে চাই, তো এটাই হচ্ছে সেই ডেটের বিষয়। এবার আমরা 6 সাবসেকশন 6-এ আমরা সরাসরি চলে যাই। 6 সাবসেকশন 6 আন্ডার সেকশন 6 সাবসেকশন 6, এখানে দুটো নিয়ম বলছে। ফার্স্ট পয়েন্টে বলছে, আমি এখানে একটু উল্লেখ করে দিই ওই জিনিসটাই, আমি অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 ধরেছিলাম, আর প্রিভিয়াস ইয়ার আমি ধরে নিচ্ছি 2019-20, এটার আগের বছর এটা হয়। তো নাম্বার 1-এ বলছে
প্রিভিয়াস 10 ইয়ার্সের মধ্যে যে কোনো দুটো ইয়ার্স তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হতে হবে দ্যাট হি অর শি ইজ রেসিডেন্ট, যে কোনো দুটো ইয়ার। তার মানে আমাদের এখানে প্রিভিয়াস ইয়ার 2019-20, তার মানে তার প্রিভিয়াস 10 ইয়ার্স। এখানে কিন্তু এই যে আমি বলছি যে প্রিভিয়াস 10 ইয়ার্স মানে প্রিভিয়াসের তার আবার প্রিভিয়াস 10 ইয়ার্স। তাহলে এই 10 ইয়ার্সকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কোন কোন ইয়ারের জন্য আমরা ক্যালকুলেশন করব? তাহলে 2019-20 প্রিভিয়াস 10 ইয়ার্স কী কী আসবে? 2018-19 আসবে, 2017-18 হ্যাঁ 17-18 আসবে, 16-17 আসবে, 15-16 আসবে, 14-15 আসবে, 13-14 আসবে, 12-13 আসবে, 11-12 আসবে, 1 2 3 4 5 6 7 8 আর 2 বছর 10-11 আসবে আর 19 আসবে। এই যে 10 ইয়ার্স, এই 10 ইয়ার্সের তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কী ছিল? ধরো সাপোজ এখানে হচ্ছে এনআরআই মানে নন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানেও লিখছি এনআরআই নন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানেও লিখছি নট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এনআরআই। কিন্তু তাহলে কটা ইয়ার হলো? 3টে ইয়ার। তো এইভাবে কি হচ্ছে আমাদের প্রত্যেকটা ইয়ারে 10 বছরের 10খানা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বেরোবে। তো বলছে 10খানার মধ্যে মিনিমাম 2খানা যদি আমরা পাই যে হ্যাঁ তিনি ছিলেন রেসিডেন্ট, এটাই তার স্ট্যাটাস ছিল, যে কোনো দুটো ইয়ার। আমি এখানে দেখালাম 3 বছর না, পরপর 2 বছর, হ্যাঁ তার মানে আমরা দুটো ইয়ার পেয়ে গেলাম যে তিনি রেসিডেন্ট ছিলেন। দ্যাট মিনস তিনি ফুলফিল করলেন ফার্স্ট যে কন্ডিশন যে প্রিভিয়াস 10 ইয়ার্সের 2 ইয়ার্স তিনি রেসিডেন্ট ছিলেন, যে আর কি 2 ইয়ার্স তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তিনি ছিলেন রেসিডেন্ট। তো এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশনস, তিনি ফুলফিল করলেন। যদি না করে তাহলে তিনি ফুলফিল করলেন না। নাম্বার 2-এ যাচ্ছি আমি। নাম্বার 2-এ বলছে একই রকম প্রিভিয়াস 7 ইয়ার্সে বলছে 730 days or more প্রিভিয়াস 7 ইয়ার্সে। এখানে আবার প্রিভিয়াস মানে সেম, যেমন আমি এখানে দেখালাম অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21, প্রিভিয়াস ইয়ার 2019-20, 7 ইয়ার্স প্রিভিয়াস মানে এর আবার 7 ইয়ার্স। তার মানে আমরা ধরে নিই আমরা এখানে ক্যালকুলেশন প্রিভিয়াসে 7 ইয়ার্স এইটুকু হচ্ছে, লাস্টের 3খানা ইয়ার আমরা এখানে বাদ দিয়ে দিলাম। তো এই 7 ইয়ার্সের পার ইয়ারে আমাকে আবার দেখতে হবে যে তিনি এই ইয়ারে কত দিন, হাউ মেনি ডেজ, 50 days, 60 days, 1 days বা কোনো দিনও না একটা ডেজ হবে, একটা ডেজ আছে বা একটা ডেজ হবে, এই ইয়ারও দেখতে হবে, এই ইয়ারও দেখতে হবে। মোট 7 বছর আমাদের আবার পেছনে গিয়ে দেখতে হবে, ব্যাক করে দেখতে হবে যে ওই 7 বছরের যে আমরা দিন মানে টোটাল ডেজ আমরা তখন আপডেট করব, করে আমরা দেখব যে ওই 7 ইয়ার্স আমাদের 730 days বা তার বেশি তিনি ভারতে ছিলেন কি না। যদি অ্যাটলিস্ট 730 days ভারতে থাকেন অবশ্যই, তাহলে তিনি এই কন্ডিশনটাকেও ফুলফিল করলেন। আবার এখানে উল্লেখ করে দিচ্ছি যে 6 সাবসেকশন 6-এ কিন্তু দুটোই আমার কন্ডিশন ফুলফিল করতে হয়, তখনই আমি তাকে বলতে পারবো অর্ডিনারিলি রেসিডেন্ট, না হলে আমি তাকে বলতে পারবো না অর্ডিনারিলি রেসিডেন্ট। হ্যাঁ অবশ্যই 6 সাবসেকশন 6 কার উপরে অ্যাপ্লিকেবল? যদি তিনি একজন রেসিডেন্ট হন, যেটা আমি এর আগের পার্টটাতে দেখালাম 6 সাবসেকশন 1-এ, যে হ্যাঁ তিনি রেসিডেন্ট যদি হয় তখন আমরা এটা কিন্তু ক্যালকুলেশনস করব, তখন আমরা এটা অ্যাপ্লাই করব, এই দুখানা কন্ডিশনস অ্যাপ্লাই করব। যদি দুটোই ফুলফিল করে তাহলে আমরা তাকে বলবো রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, আর যদি দুটোর মধ্যে একটা না করে দেন আমরা তাকে বলবো রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। এবার আমরা এই যে ক্যালকুলেশনস বা এই যে আমরা নিয়মগুলো আমরা জানলাম, অ্যাক্ট বা লজ আমাদের কি বলছে, এবার আমরা একটা অঙ্কের মাধ্যমে এই ক্যালকুলেশনস সেটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আগে এসো আমরা অঙ্কটা একবার রিডিং পড়ে নিই। আমি ভীষণ দুঃখিত দুটো কারণে। নাম্বার 1, আমরা এখানে একটা ভুল লিখেছি,
সেটা হচ্ছে 10-11, তার আগের বছর হবে 9-10। আমি এখানে ভুল করে তাড়াহুড়ো করতে গিয়ে এটাকে 11 লিখেছি, এটা 10 হবে। ওকে, আচ্ছা, আর একটা কারণে আমি ভীষণ দুঃখিত, সেটা হচ্ছে আমি একবার দেখলাম যে আমাদের কত মিনিট অলরেডি ক্লাসটা চলছে, তো অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, তো তোমরা কিছু মনে করো না, অলরেডি লেন্দি হয়ে গেছে। আমার বিশ্বাস যে তোমরা ধৈর্য সহকারে পুরো ক্লাসটা অ্যাটেন্ড করবে। আর এরপর আমি আর অঙ্ক এগোতে পারছি না, আমি নেক্সট একটা ভিডিও আপলোড করব খুব শীঘ্রই, আমি তাতে অঙ্কটা করব, কারণ এখন যদি অঙ্ক করাতে যাই প্রায় আবার 20 মিনিটস কিন্তু সময় চলে যাবে এবং ভীষণ লেন্দি হয়ে যাবে। তো তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। আপাতত এইটুকু ক্লাস ভালো করে করো, আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদের কাছে আসবো, আবার আমাদের দেখা হবে। তো আপাতত এইটুকুর জন্য তোমাদেরকে আমার অশেষ ধন্যবাদ।